এই আয়োজনটি করেছে পিআইবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক তারা একত্রিত হয়ে আয়োজন করেছেন এবং সেটার জন্য তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বেশি রাখেন সেজন্য পিআইবিকে বিশেষ করে ফারুক ওয়াসিফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঢাকা ইউনিভার্সিটি ইজ open for academic exercise, any academic discussion, জ্ঞানগর্ভ যে কোনো অনুষ্ঠান, যে কোনো আলোচনা এবং যার মধ্য দিয়ে এক্সচেঞ্জ হতে পারে, সেই এক্সচেঞ্জের জন্য ঢাকা ইউনিভার্সিটি ইজ অলওয়েজ ওপেন লাইক এনি আদার ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে আমরা সোসাইটির ন্যাশনাল লেভেলে ও ইন্টারন্যাশনাল লেভেলে সোসাইটির বিভিন্ন প্রান্তের সাথে জ্ঞানগর্ভ আলোচনার সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে প্রতিষ্ঠানগুলোর সাথে যত বেশি সম্পৃক্ত হতে পারবো, যত বেশি আদান প্রদান এক্সচেঞ্জের মধ্যে আমরা থাকতে পারবো, তত বেশি আমরা নিজেরাই সম্পৃক্ত হতে পারবো এবং সম্মান করতে পারবো। আজকের এই ইভেন্ট সেরকম একটা সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমি সেজন্য আবারও সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমি বুঝতে পারছি আজকে সভার সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক যার আলোচনা শুনবার জন্য আমরা সবাই আসলে অপেক্ষা করছি, প্রফেসর সলিমুল্লাহ খান, যিনি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। আমি এখানে উনি আসার পরে আসলে বুঝছিলাম আমি ওনার লেখা, ওনার বলার একজন গুণমুগ্ধ মানুষ। আমি নিজেও আসলে অপেক্ষা করছি ওনার বক্তব্য শোনার জন্য। মঞ্চে উপবিষ্ট আছেন ফারুক ওয়াসিফ সহ প্রফেসর মামুন, সাংবাদিকতার এই নতুন ধাপ, এই পয়েন্টটাকে তিনি সৃষ্টি করেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ। এবং আমি বুঝতে পারছি অত্যন্ত কঠিন একটা বিষয়টাকে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যেভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন, আমি চেষ্টা করছিলাম এখান থেকে কতটুকু শেখা যায়। এই বিধত্ত মানুষজন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করতে পেরেছেন এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সেটাকে এনকারেজ করে এবং ইচ্ছা পোষণ করে। কারণ বৈশিষ্ট্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেননেসে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি ফ্রিডম অফ এক্সপ্রেশনে, আমরা বিশ্বাস করি আমাদের যে স্বাধীনতা থাকবে, যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ঠিক তেমনি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য যারা কাজ করে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এক ধরনের নৈকট্য অনুভব করে, মানসিক এবং কার্যকর নৈকট্য অনুভব করে। আজকেও তার চেয়ে ভিন্ন কিছু নয়। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে মানুষগুলো সাংবাদিকতা জগতের, যে মানুষগুলো দীর্ঘ সময় ধরে এই চর্চার মধ্যে আছেন, তাদের সাথে স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা একাত্ম অনুভব করি। আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে একাডেমিক আলোচনা, নিশ্চয়ই আমি একাডেমিক আলোচনার অংশ না, আমি সোশ্যাল সায়েন্সের মানুষ না, আমি বেসিক্যালি বিজ্ঞানের মানুষ, মোর স্পেসিফিক আর কঠিনভাবে বলতে গেলে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজির মানুষ। তবু বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই বিষয়টির সাথে আমাদের সম্পৃক্ততা হয়েছে, সেই আলোকে দু একটা কথা শুধু একটু বলি। শিকারী সাংবাদিকতা মোটা দাগে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্যে, লক্ষ্যকে সামনে রেখে একটা সাংবাদিকতা, এক ধরনের সাজানো সাংবাদিকতা করা হয়। বাংলাদেশে এই সাজানো সাংবাদিকতা কিছুদিন আগে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই ফ্যাসিবাদের দীর্ঘ সময় উত্থান পর্ব থেকে শুরু করে চূড়ান্ত পরিণতি পর্ব পর্যন্ত প্রত্যেকটা সময়ের সাথে আমরা যারা প্রত্যক্ষভাবে একে লক্ষ্য করেছি, পর্যালোচনা করেছি এবং সমালোচনা করার চেষ্টা করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, আমরা সবসময় লক্ষ্য করেছি উৎপত্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষিতে এই শিকারী সাংবাদিকতা কিভাবে এসছে। আমরা নিশ্চয়ই মনে থাকবার কথা, সেটা হচ্ছে 2007 সালে যখন তখনকার দিনে তত্ত্বাবধায়ক সরকার, আমরা প্রথমবার এই শিকারী সাংবাদিকতার যে বৈশিষ্ট্যের কথা প্রফেসর মামুন বলছিলেন, তার কিছুটা বৈশিষ্ট্যের আমরা অবলোকন করি, সেই সময় করতে শুরু করি। সেই সরকার চলে গেল, আমরা মনে করলাম সেই ধরনের সাংবাদিকতা কোথায় সেখানে ইতি হয়েছে। তারপর আমরা প্রথমবার মতো খুব ন্যাক্কারজনকভাবে এই শিকারী সাংবাদিকতার যে উদাহরণ বাংলাদেশে দেখলাম, সেটা হলো তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। অত্যন্ত সজ্জন একজন মানুষ, তাকে
তার বাড়ি থেকে যখন তাকে বের করে দেওয়া হলো এবং সেই সময় গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকগণ সম্মিলিতভাবে অর্কেস্ট্রেটেড ওয়েতে এক ধরনের সাংবাদিকতার প্রচলন যখন সেখানে শুরু করলেন, মানুষের চরিত্র হনন করার যে উদাহরণ সৃষ্টি করলেন, সেই ন্যাক্কারজনক উদাহরণই আমার কাছে মনে হয় সেই ফ্যাসিবাদের উত্থান পর্বের সবচেয়ে ন্যাক্কারজনক শিকারের সাংবাদিকতার উদাহরণ। তারপর বিভিন্ন সময়ে এই সাংবাদিকতা আস্তে 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 সামনের দিকে গিয়েছে এবং এক সময় আজকের যে পর্যায়ে আজকের পর্যায়ে বলতে আমি বুঝাচ্ছি কদিন আগে যে পর্যায়টা আমরা পার হয়ে আসলাম সেই পর্যায়টা চূড়ান্ত থাকে আমরা লক্ষ্য করলাম। আমি আমার বক্তব্য খুব বেশি আসলে বলতে চাই না। আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা হয়েছে, আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটু বলতে চাই, আশা করি আপনারা অধৈর্য হবেন না। ইট ওয়াজ 2018। তখন এই বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলন বলে একটা আন্দোলন শুরু হয়েছিল। 2018 এপ্রিল মে এই সময়টা খুব স্বাভাবিক। কোটা সংস্কার আন্দোলন যখন হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে উত্তাল থাকে। আমরা আমাদের বন্ধু বান্ধবরা সবাই তখন ছাত্রছাত্রীদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আমরা শিক্ষকরা শুধু নিজেদের মধ্যে এই আলোচনাটাই করছিলাম। ওকে, তাদের দাবি ন্যায্য, এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো এবং তাদেরকে কিভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, এই বিষয়গুলো শুধুমাত্র খুব নাই বইতে নিজেদের মধ্যে শুধু আলোচনা করেছি, এর অতিরিক্ত কোনো কিছু নয়। ঠিক ওই সময়টাতে একদিন সন্ধ্যায় আমি আমার একটা পারিবারিক অনুষ্ঠানে আত্মীয় বাসায় গিয়েছি। সেই সময় রিসিভ ফোন কল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের সেকেন্ড পার্সন বাইরে থেকে তিনি আমাকে একটা কল করেছেন। জাস্ট নাইভলি জানতে চেয়েছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনটা হচ্ছে এই সম্পর্কে আপনারা কি ভাবছেন। আই ওয়াজ জাস্ট সেইং যে এটি তাদের দাবিটা হচ্ছে ন্যায্য, ন্যায়সঙ্গত এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের এটাকে সাপোর্ট করা প্রয়োজন। That was the discussion, nothing more, nothing less. Okay, আমি ভুলেও গেছি যে এরকম একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে আমি চলে আসলাম। পরের দিন সন্ধ্যায়, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি একটা ফোন কল পেলাম একজন সাংবাদিকের, টেলিভিশন সাংবাদিকের। তিনি আমাকে বললেন যে স্যার, আপনি যে এই কনভারসেশনটা হয়েছে, ইজ ইট রিয়েলি ইউ? আমি যে কোন কনভারসেশন? এরকম একটা কনভারসেশন টেলিভিশনে দেখানো হচ্ছে, আর আপনি কি সঠিক সেই ব্যক্তি? আমি খুব আশ্চর্য হলাম, হোয়াট ইজ দিস? তারপর বললাম যে কি ধরনের, আমাকে কন্টেন্টটা বলেন। তখন তিনি কন্টেন্টটা আমাকে বললেন যে এরকম তারেক রহমান সাহেবের সাথে আপনার একটা ডিসকাশন হয়েছে এরকম। ইয়েস, আমি তো তাই, আমি তো এরকম ডিসকাশন করেছি, ওনার সাথে এরকম কথা হয়েছে, বাট সেটা আপনি জানলেন কি করে? তিনি আমাকে বললেন যে আপনি নিজে একটু টেলিভিশনটা খুলেন। আমি টেলিভিশন খুললাম, দেখি অলমোস্ট সব টেলিভিশনে লিড নিউজ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তারেক রহমানের সাথে টেলিফোনে আলোচনা করেছেন এবং সেটাই দেখানো হচ্ছে এবং এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে এর চেয়ে বড় ক্রাইম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পক্ষে কোথাও আর করা সম্ভব নয়। এরকম ভাবে ঠিক উপস্থাপন রিলেট করা হচ্ছে কিভাবে? তখন কোটা বিরোধী আন্দোলন চলছে, এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য, সরকার পতন করার জন্য লন্ডন থেকে টাকা পয়সা খরচ করা হচ্ছে এবং এটা চ্যানেল করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মধ্য দিয়ে। দ্যাট ওয়াজ দ্য অ্যাপ্রোচ। আমি একটা টেলিভিশন দেখলাম, সুইচ করে আরেকটাতে গেলাম, সুইচ করে তার পরটাতে গেলাম, অলমোস্ট এভরি টেলিভিশন, একটা দুইটা ছাড়া, আমার যতদূর মনে হয় একটা দুইটা ছাড়া প্রায় প্রত্যেকটা টেলিভিশনের অবস্থা। এই ঘটনা যেদিন ঘটে তার 2 দিন পর আমার একমাত্র কন্যার ও লেভেল পরীক্ষা। বুঝতে পারেন বাসায় আমার মানসিক অবস্থাটা কি। আমি খুব চেষ্টা করছিলাম অন্তত আমার স্ত্রী এবং আমার সন্তান যাতে করে এই অবস্থাটা না দেখে, চেষ্টা করছিলাম তাদের কাছ থেকে কতটুকু আড়াল করা যায়, কিন্তু আড়াল করতে পারলাম না। আমার ওয়াইফ তার বন্ধু বান্ধবের কাছ থেকে অলরেডি সেটা জেনেছে এবং আমার উপর যা যা অবস্থা দিয়েছে সেটা নাই বললাম। তো আমি শুধু অপেক্ষা করছি সময়টা পার হওয়ার জন্য, সময় পার করার জন্য আমি আবার টেলিভিশন দেখছি। টু মাই আটার সারপ্রাইজ আমি লক্ষ্য করলাম যে একটা টেলিভিশনে রাত 11টা, 11:30 বা 12টার দিকে টক শো আয়োজন করেছে এটার উপর।
I was surprised. What is this? এটা এমন কি যে এটার উপর একটা টক শো আয়োজন করতে হবে একটা টেলিভিশন চ্যানেলে? আরো আশ্চর্য হলাম, কিছুক্ষণ পর ভদ্রমহিলা আমাকে ফোন করে বসলেন যে লাইভ বললেন, অথচ ওনাদের সবাইকে আমি চিনি, সবার সাথে কিন্তু আমার প্রচন্ড খাতির। অ্যাটলিস্ট আমি মনে করতাম দিস আর ডিসেন্ট পিপল। আমাকে এবং উনি বোঝাতে চেষ্টা করলেন, আপনি বিশাল একটা ক্রাইম করেছেন এবং আপনার মাধ্যমে এই জিনিসগুলো হতে পারতো, কেন আপনি এগুলো করলেন, এরকম ভাবে উনি ডাইভার্ট করার চেষ্টা করলেন ডিসকাশনটা। ওকে, টেলিভিশন টক শোতে কি হয় সেটা সম্পর্কে কিছুটা আমার ধারণা ছিল। তার সেই নিরিখে আমি চেষ্টা করেছি মোটামুটি তাকে কনভিন্স করতে, বাট ইউ আর টকিং হোয়াট ইউ আর ডুইং, দিস ইজ নট কারেক্ট। সেদিন গেল, তার পরদিন দুপুর পর্যন্ত অলমোস্ট অল টেলিভিশন একই লিড নিউজ ছিল সেটা। আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাই না এটার মধ্যে কি কন্টেন্ট আছে, এর নিউজ ভ্যালুটা কি, যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল তাকে লিড নিউজ করবে। ওকে, টু মাই আটার সারপ্রাইজ, একদিন পর থেকে এর সাথে যুক্ত হওয়া শুরু করলো হচ্ছে তৎকালীন সরকারের মন্ত্রীরা। দুইজন মন্ত্রী, তখনকার রাজনৈতিক দলের যে দ্বিতীয় প্রধান ব্যক্তি, প্লাস তখনকার যে টেলিভিশন সংক্রান্ত যিনি গণযোগাযোগের সাথে জড়িত যিনি মন্ত্রী, ওনারা দুজন এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে। ওই যে দেখেন লন্ডন থেকে ফোন আসছে, ওই যে দেখেন কিভাবে এটা কানেকশন হয়েছে, কি হইতে পারতো, সরকার ফেলে দেওয়ার চিন্তা হচ্ছে। আমি বিশ্বাস করতে পারি না কিভাবে কাজগুলো হয়। এর মধ্যে পুরো ক্যাম্পাসে আমার জন্য প্রচন্ড ধরনের এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হলো, বিভিন্ন জায়গা থেকে টেলিফোন কল করে। আমি বুঝতে চেষ্টা করছিলাম আমি তখন আমার কিছু সাংবাদিক বন্ধু যারা অনেকেই তখনকার দিনে প্রভাবশালী সাংবাদিক, তাদেরকে কল করলাম। দুটো ঘটনা ঘটলো। অধিকাংশ ফোন ধরলেন না, দু একজন ফোন ধরলেন, ধরার পর এমন ভাষায় কথা বললেন মনে হচ্ছে আমি তাদের সাথে কথা বলার অর্থ হইল তাদের চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি। কেন তুমি আমাকে কল করতেছো, আমি তো এরকম করে তুমি তো আমাকে কল করে আমাকে বিপদের মধ্যে ফেললা। সারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাউর হয়ে গেল যে আমি গোইং টু গেট অ্যারেস্টেড। ওকে, আমার শুধু একমাত্র ইয়ে ছিল, সেটা হচ্ছে আমার একমাত্র কন্যার পরীক্ষা, শুধু সেটাই ছিল আমার জন্য একমাত্র চিন্তার কারণ। আদারওয়াইজ ইট ইজ ওকে ফর মি। আমি উপাচার্যকে ফোন করলাম, ভীত সন্ত্রস্ত। আমি তখন শিক্ষক সমিতির সভাপতি তাকে ফোন করলাম, সেক্রেটারিকে ফোন করলাম, যে সবাই প্রচন্ড ভীত সন্ত্রস্ত এরকম একটা বিষয় ছিল। যাদেরকে আমি শরীর বলে মনে করতাম তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি কি ভীত হবো, আমার চেয়ে অনেক ভীত তারাই মনে করলেন, এরকম একটা পরিস্থিতি। দিস ইজ সামথিং যেটা আমি আপনাদেরকে বলছি। এর কারণ হচ্ছে যে এই ধরনের অপসাংবাদিকতা অথবা শিকারী সাংবাদিকতা যা বহুদিন পর্যন্ত এদেশে ফ্যাসিবাদ আমল হয়েছে, তা কি করে ব্যক্তি জীবনকে পিছিয়ে তুলতে পারে, মানুষের সামাজিক জীবনকে পিছিয়ে তুলতে পারে, তার জাস্ট উদাহরণ হিসেবে কি কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা ব্যক্তিগতভাবে গিয়েছি সেই শুরু করার জন্য বললাম। আমার কটা প্রশ্ন। এই কনভারসেশনটা হচ্ছে দুটা মানুষের মধ্যে। যদি আপনি বলেন ব্যক্তিগত কনভারসেশন কিনা, আমি এটাকে বলবো ইট ইজ পার্সোনাল কনভারসেশন। একটা পার্সোনাল কনভারসেশন, এটাকে রেকর্ড করা আইন সিদ্ধ হবে না। কারাই রেকর্ড করেছে, ঠিক আছে, গোয়েন্দা সংস্থার লোকজন রেকর্ড করেছে, বুঝলাম। গোয়েন্দা সংস্থার সাথে ওই টেলিভিশন চ্যানেলগুলোর কি সম্পর্ক আছে যে তারা সে করতে পারলো, ওই সাংবাদিকদের কি সম্পর্ক আছে তারা করতে পারলো, সেটা আইন সিদ্ধ। তারপর তারা পেলেন সেটা, তারপর সেটাকে তারা কি করলেন, প্রচার করলেন। সে প্রচার করাটা কি আইন সিদ্ধ ছিল? সাংবাদিকতার কোন নয়, কোন আইন অথবা কোন ডিসেন্সি এই শিক্ষা দিয়েছে যে দুজন মানুষের মধ্যকার ব্যক্তিগত কনভারসেশন এরকম ভাবে পাবলিক করা যায়? এন্ড অন দ্য টপ অফ এভরিথিং, এটাকে ডিসকাশনের জন্য টকশোর আয়োজন করা যায় টেলিভিশন চ্যানেলগুলোতে। আমি জানি। ওকে, আমরা সেই পর্ব পার হয়ে আসছি, আমরা নতুন জীবনে আসছি এখন, ঠিক আছে। এখনই কি আমাদের সবকিছু সেরকম ভাবে শেষ হয়েছে? আমি বিশ্বাস করি, আমি মনে করি না।
এখন হয়তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে খুব বেশি টেলিভিশনের অ্যাক্টিভিটিস গুলো দেখার সেরকম সুযোগ না, তবুও মাঝে মধ্যে যেগুলো দেখতে পাই তাতে আমার কাছে কখনো মনে হয় না যে পরিস্থিতির খুব বেশি পরিবর্তন, জাস্ট পরিবর্তন কিছুটা হয়েছে, তবে খুব বেশি যে পরিবর্তন হয়েছে সেটা আমি মনে করি না। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এটার সাথে উত্তরণ ঘটাতে পারি। আমরা আইন করে সেটা উত্তরণ ঘটাতে পারবো? আমি মনে করি না আইন করে সেটা করা যাবে। হয়তো কিছুটা রেমেডি পাওয়া যাবে, কিন্তু চূড়ান্তভাবে পাওয়া যাবে সেটা আমি মনে করি না। এটার জন্য প্রয়োজন হবে একটা কালচার তৈরি করা। মানুষের ইথিক্যাল স্ট্যান্ডার্ড, স্পেশালি শুধু সাংবাদিক না, সাংবাদিকতার সাথে জড়িত যারা আছে, এই প্রফেশনের সাথে জড়িত ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, কালচারাল স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এই এগুলো যখন উন্নত না হবে, কারেক্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আইন করেও এখান থেকে বের হতে পারবো না। আর যদি সেটা আমাদেরকে করতে হয়, প্রয়োজন হবে চর্চার মধ্যে রাখা যে ধরনের চর্চা আজকে পিআইবি আয়োজন করেছে। আমি পিআইবির এই আয়োজনের সফলতা কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ।